বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা পাসপোর্ট পাচ্ছি, পতাকা পেয়েছি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় পেয়েছি, আত্মপরিচয়ের সন্ধান আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। এবং 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। জাতির পিতা যদি আমাদের স্বাধীনতা এনে না দিতেন, তাহলে ওই পাকিস্তানি শাসকদের পদতলে পিষ্ট হতে হতো। বাংলাদেশ আজকে অন্তত এটুকু বলতে পারি, দাবি করতে পারি, আওয়ামী লীগের নেতৃত্বে বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল, শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে মর্যাদা পেয়েছে, উন্নয়নশীল দেশের আমরা উন্নীত হতে পেরেছি। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বল্পোন্নত দেশে উন্নীত করেছেন মাত্র 3 বছর 7 মাসের মধ্যে। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে 21 বছর পর সরকার গঠন করার সুযোগ পেয়ে আওয়ামী লীগ এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। আমরা প্রথম 5 বছর দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছি, চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সহ আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি সব করেছিলাম। এরপর হয়তো 2001-এ আসতে পারিনি, কিন্তু 2008-এর নির্বাচনে, এই নির্বাচন নিয়ে কারো কিন্তু কোনো কথা বলার সুযোগ নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই ফখরুদ্দিন সাহেব, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন সবই ছিল বিএনপির পছন্দের লোক। তাদের অধীনেই নির্বাচন করে, তাদের দ্বারা পরিচালিত নির্বাচনে অংশ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ 48% ভোট পায় 259 সিটে নির্বাচন করে। আর বিএনপির নেতৃত্বে, জামাত বিএনপির নেতৃত্বে 20 দলীয় ঐক্যজোট, তারা 300 সিটে নির্বাচন করে পেয়েছিল 32% ভোট এবং মাত্র 30টা সিট। আর বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল 233টা সিট। কাজে আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের জনগণের যে আস্থা, বিশ্বাস, সেটাই প্রতিফলিত হয়েছিল 2008-এর নির্বাচনে। 2009 আমরা সরকার গঠন করি। সরকার গঠন করার পর থেকে নানা রকম চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়। কারণ এটা বোধহয় কেউ ভাবতে পারেনি যে আওয়ামী লীগ এত জনপ্রিয় এবং আওয়ামী লীগের প্রতি জনগণের যে এত বিশ্বাস, আস্থা, এবং আওয়ামী লীগ ভোটে এই যে ব্যাপক হারে নির্বাচিত হয়ে সরকার গঠন করে জনগণের সেবা করবে। ভেবেছিল আমরা খুব ব্যর্থ হয়ে যাব সেখানে। তখনকার মনে আছে বিডিআরে একটা অভ্যুত্থান ঘটানো হলো। যে রাত্রে এই ঘটনা হয় সেই দিন কিন্তু তারেক জিয়া লন্ডন থেকে মানে 45 বার ফোন করেছে ঢাকায়, এবং খালেদা জিয়া 25শে ফেব্রুয়ারি ভোর 6টার সময়, 6টা থেকে 7টার মধ্যেই কিন্তু ক্যান্টনমেন্টের বাসা ছেড়ে চলে যায়, এবং তারই যে তাকে সে পরামর্শ দেয়। এইসব বিষয়গুলি যদি তদন্ত করা যায়, তাহলে দেখা যাবে যে ওই ঘটনাটা কারা ঘটিয়েছিল। কারণ যারা নির্বাচনে আসতে পারে নাই, এবং আওয়ামী লীগের নির্বাচিত হবার পর দেশ শাসন করতে দেবে না, সে উদ্দেশ্যে কিন্তু ঘটনা ঘটানো হয়। এবং তখন আজকে যিনি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তার অধীনে, তার নেতৃত্বে কিন্তু একটা তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটির ভিত্তিতে বিচার হয়, সাজা হয়। কিন্তু হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করার পর থেকে দেশে আইনের শাসন নেই, মানুষের জনগণের নিরাপত্তা নেই। বাংলাদেশের মানুষ আর্থসামাজিকভাবে দিনের পর দিন একেবারে মানে শেষ হয়ে যাচ্ছে। সেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দেশকে একভাবে, অর্থনৈতিকভাবে যেমন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, অপরদিকে যত জঙ্গি, সন্ত্রাস এবং যত রকম ঘটনা ঘটেছিল, যাদের আমরা শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিয়েছিলাম, তাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দেয়। আর এই কিছুক্ষণ আগে ঢাকা 5-এর খবর আপনারা শুনলেন যে সারা ঠিক একইভাবে সারা বাংলাদেশে একেবারে তার মানে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীকে যেমন একদিকে হত্যা করে যাচ্ছে, অপরদিকে মুক্তিযোদ্ধাদের অপমান, মুক্তিযোদ্ধার স্মৃতিচিহ্ন মুছে ফেলা,
আর সেই সাথে সাথে মানে দেখা যাচ্ছে যে এত মামলা, আমি তো মনে করি যে পৃথিবীর মধ্যে কোনো রাষ্ট্রপ্রধান এত মামলা দিতে পারেনি, সরকার প্রধান এত মামলা দিতে পারেনি। ইউনূস সাহেব সেদিক থেকে একটা রেকর্ড করে ফেলেছে। যত মামলা, আমাদের কোনো নেতাকর্মী বাদ নাই যার বিরুদ্ধে মামলা দেয়নি, এবং কারাগারে নিয়ে নির্যাতন করে, কারাগারে নির্যাতনেই প্রায় 100 উপরে লোক মারা গেছে আমাদের নেতাকর্মী, প্রতিদিন লাশ, এবং দেশটাকে একদম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, স্বাধীনতার চেতনাকে একদম ভুলুণ্ঠিত করে দিচ্ছে। জাতির পিতা চেয়েছিলেন দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে। আওয়ামী লীগ সবসময় দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবারই চেষ্টা করেছে। আজকে বাংলাদেশের যে উন্নয়ন, যে জায়গাটা হাত দেবে সবই দেখবে আওয়ামী লীগের করা, আমরা করে দিয়েছি। মানুষ একটু ভালো থাকবে, মানুষ শান্তি থাকবে, মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে, স্বস্তিতে থাকবে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে মানুষ উন্নত জীবন লাভ করবে, এটাই তো আমাদের লক্ষ্য ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বদৌলতে আজকে সে বাংলাদেশের মানুষের সেই আশা আকাঙ্ক্ষা সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। হামলা মামলা, গুম খুন হত্যা, আইন বিরোধী কাজ, আইন হাতে তুলে নিয়ে মব ভায়োলেন্স করে মানুষকে নির্যাতন করা, তার উপর আবার সব সেই মেট্রো রেল থেকে শুরু করে সবই আগুন দিয়ে জ্বালানো পোড়ানো, সম্পদ লুটপাট করা, প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী সম্পদ যে লুটপাট করে নিয়ে গেল। সেই সাথে সাথে আবার দেশ বিক্রি, এদিকে চট্টগ্রাম পোর্ট বিক্রি চুক্তিপত্র, সেটা যেদিন আমার বিরুদ্ধে রায় দিল একদিকে, অপরদিকে চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়ার চুক্তি করে ফেললো, ওই একই দিনে করলো। ঠিক এভাবে বাংলাদেশটাকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর শিশু হত্যা, নারী হত্যা, নির্যাতন এ তো প্রতিনিয়ত চলছে, এবং আমাদের ছাত্রলীগের নেতা কর্মী এবং আওয়ামী লীগের কর্মীরা জীবন দিয়ে কাজ করে, অথচ তাদেরকে প্রতি পদে পদে হত্যা করা, তাদেরকে মেরে ফেলে দেওয়া, এটাই হচ্ছে তাদের কাজ। একটা শিশু 13 বছরের, তাকেও গ্রেপ্তার করা। জাতিপিতা চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ। 1975 সালে 15ই আগস্ট নির্মমভাবে জাতিপিতাকে হত্যা করা হলো। সেই সাথে আমি হারালাম আমার 3 ভাইকে, কামাল জামাল রাসেল, কামাল জামালের নবপরিণীত পুত্র সুলতানা কামাল, রোজি জামাল, তাদেরকে নির্মমভাবে হত্যা করলো। আমার মা, তাকে গুলি করে হত্যা করেছে। ছোট্ট 10 বছর আসলে রেহাই পায়নি। আমার একমাত্র চাচা শেখ আবু নাসেরকে হত্যা করেছে। শেখ ফজলুল হক মনি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, আব্দুল আফসানি বা তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের বেবি, 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ্পুত্র ভাই, সব। আর আমার বাবার মিলিটারি সেক্রেটারি, রাষ্ট্রপতি তিনি, তার মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিল, তাকেও হত্যা করেছে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে নির্মমভাবে হত্যা করেছে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এরপরই 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানকে হত্যা করলো, যারা জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে মিত্র শক্তির সহায়তায় আমাদের বিজয় এনে দিয়েছিল। আজকে সেই বিজয়ের ইতিহাস মুছে ফেলে দিয়ে হানাদার পাকিস্তানি বাহিনী, সেই যারা এই দেশে গণহত্যা করেছে, লুটপাট করেছে, নারী নির্যাতন করেছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে, আজকে তাদের পেলেই একবার বিগলিত হয়ে পড়ছে। হ্যাঁ, আমাদের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু তার মানে এই না যারা এইভাবে আমাদের উপরে গণহত্যা চালিয়েছে এবং তাদের দোসর আলবদর রাজাকার বাহিনী করে, আলশামস বাহিনী করে আমাদের বুদ্ধিজীবী হত্যা, নারী শিশুদের নিয়ে সেই পাকিস্তানি ক্যাম্পে যারা দিয়ে দিয়েছে, মুক্তিযুদ্ধে এবং গণহত্যা যারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযোদ্ধাদের, এবং সেই সাথে গণহত্যা করেছে, 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, যাদের কারণে আজকে তাদেরকেই গলায় ফুলের মালা আর মুক্তিযোদ্ধাদের গলায় দেয় জুতোর মালা। কত বড় দৃষ্টান্ত এদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ, অবৈধভাবে ক্ষমতা দখলকারী
তার কোন অধিকার আছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার? আওয়ামী লীগ তো জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছি। আওয়ামী লীগ সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে 13টা নির্বাচনে 9 বার সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে। আওয়ামী লীগের কোনোদিন ওই পিছনের দরজা দিয়ে অথবা অবৈধভাবে ক্ষমতা আসার কোনো রেকর্ড নাই। আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে। সেই দিনও তুরাগ নদীতে মবিনের লাশ পাওয়া গেল। একটা সাধারণ দিন মজুর, সে এসে মিছিলে অংশগ্রহণ করতো, তাকে মেরে ফেলে দিল। কিন্তু এর কোনো বিচার নাই, কেউ মামলা করতে পারবে না। আর এই জুলাই মাসে যারা পুলিশ হত্যা করলো, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, আইনজীবী হত্যা, মেরে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখলো। প্রত্যেকটা ভিডিও খুঁজে খুঁজে চেহারা বের করে করে সবার নাম ঠিকানা জোগাড় করে রাখতে হবে। এবং যারা মেট্রো রেল, বিটিভি, এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে সেতু ভবন, সড়ক ভবন সব আগুন দিয়েছে, যে নিজেরা স্বীকার করেছে, এটা তো রাখা টাকা না। এই সমন্বয়ক এরাই তো বলছে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না। তাহলে আমার প্রশ্ন, এরা আবার হিরো হয় কিভাবে? খুনি, লুটেরা, যারা আমাদের সকলের বাড়িঘর লুট করেছে। গণভবনের চিত্রে শুয়ে কি সুন্দর দেখালো চেহারা, নাম ঠিকানা তো আছে। তো এরা আবার জুলাই হিরো। বঙ্গবন্ধু ভবনে আগুন দিল, স্মৃতি জাদুঘরে, কি রোমান হাওলাদার নামে এক যুব দলের লোক। তারপরে আবার সেটা বুলডোজার দিয়ে ভাঙলো, হাতুড়ি দেখালো। এই চেহারাগুলি সব খুঁজে রাখতে হবে। এরা হিরো হয় কিভাবে? যারা অপরের বাড়ি ভাঙে, অপরের বাড়িতে লুট করে, তারা তো চোর, লুটেরা, তাদেরকে হিরো বানালো। তো হিরোদের কি চেহারা দেখতে হবে? ইনুস যেমন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, আর লুটেরারা সে তাদের লুট করার সুযোগ দিয়েছে। তো চোর, চোটা, লুট, ডাকাত, খুনি, জঙ্গি, এদের নিয়েই হলো উঠা বাসা। মানুষের জীবনে নিরাপত্তা নাই, মানুষের জীবনে কোনো শান্তি নাই, পেটে ভাত নেই, লেখাপড়ার সুযোগ নেই। লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে না। আর ইউনুসের বদৌলতে প্রায় 25-30টা দেশে সমস্ত ভিসা বন্ধ। এখন ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে ইউনুস নিজে আবার চ্যান্সেলরের পদে ছিল, অনারারি চ্যান্সেলর হিসেবে ছিল নাকি জানি না ভাইস চ্যান্সেলর কি ছিল, সেই ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছাত্রছাত্রী যেতে পারবে না। এবং পাকিস্তান এবং বাংলাদেশ, কি চমৎকার, এই দুই দেশের সব ছাত্রছাত্রী ব্যান্ড ব্রিটেনে। অথচ ভুয়া মিথ্যা কথা বলে আজকে টিউলিপ থেকে শুরু করে আমাদের জয়, পুতুল, রেহানা, আমি, আমাদের সবার বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের বিরুদ্ধে সাজা দিয়ে দিয়েছে। এর পরিণামটা কি হচ্ছে দেখে না? ব্রিটিশ গভর্নমেন্টের উপরে থাবা মারে, তার পরিণতিটা কি দাঁড়ালো? আজকে ছাত্রছাত্রীদের পড়া বন্ধ, বিনিয়োগ বন্ধ, রপ্তানি বন্ধ। দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? সম্পূর্ণ বন্ধুহীন করে দিচ্ছে এই দেশটাকে। অন্তত আমরা এই দেশের স্বাধীনতা এনেছি, এভাবে দেশটাকে আমরা ভেসে যেতে দিতে পারি না। তাই সবাইকে আমি বলবো, যার যা কিছু আছে যেভাবে হোক সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মাঠে নামতে হবে এবং এর প্রতিকার করতে হবে। ওরা হাতে গোনা কয়জন, জনগণ আমাদের সাথে আছে। তাই সেটাই আমি নির্দেশ দেবো যে এখন থেকে আর ঘরে বসা না, প্রত্যেকের এখন প্রতিবাদ করতে হবে। আর ওই মব জাস্টিস করতে আসলে তার মজাটা কি সে বুঝিয়ে দিতে হবে। আর যার ঘর পুড়বে, যারা ঘর পোড়াবে, লুট করবে, তাদের ঘর থাকে কেন? তাদের ঘর থাকবে কেন? কোরআন শরীফে তো আছে, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। আর কত নির্দেশ দেব? কাজে সবাই এভাবে নামতে হবে। আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে। আমরা জনগণের পাশেই আছি, জনগণের পাশেই থাকবো। এটা মাথায় রাখতে হবে যে যত দূরেই থাকি না কেন, আমি বাংলাদেশের, আমার আত্মায় বাংলাদেশই আছে, আমার হৃদয়ে বাংলাদেশই আছে। এবং দিন রাত আমি সে জন্য সকলের সাথে কথা বলে বলে আমি এই দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব। এবং আমি ফিরে তো আসবোই। ওই মৃত্যুদণ্ড টণ্ড আমি পড়া করি না, আমি ঠিকই আমার দেশের মাটিতে ফিরে আসবো। এখন জানি না আল্লাহ যেভাবে নিয়ে আসলো
কিন্তু আমি অবশ্যই সময় হলে চলে আসব। বাংলাদেশ আবার উন্নত হবে, সারা বিশ্বে মর্যাদা ফিরে পাবে, সকল বন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার করে যারা যারা রীতিমতো গণহত্যা চালিয়েছে, পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের শাস্তি বাংলাদেশে হবেই হবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফিজ।